ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ঈদের বিশেষ স্পেশাল স্পোর্টস অ্যারেনা। সাথে আছি আমি আসমাউল মোত্তাকিন এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে উপস্থিত আছেন শুটিংয়ের রেকর্ড কন্যা খ্যাত কামরুন নাহার কলি। কলি, কেমন আছেন? ঈদ কেমন কাটলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আর বিয়ের পরে এটা প্রথম ঈদুল আজহা আমার হাজব্যান্ডের সাথে, তো ঈদ খুব ভালো কেটেছে। আপনি শুটিংয়ে আসলেন, শুটিংয়ে আসার গল্পটা যদি একটু বলতেন। শুটিংয়ে আসার গল্পটা আসলে আমার কাছে খুব অবাক, আমি নিজেই অবাক যে আমি কি করে আসলে শুটিংয়ে আসলাম। কারণ ছোটোবেলা থেকে কখনোই এরকম স্বপ্ন ছিল না যে খেলোয়াড় হব, বা কখনোই কোনো খেলাধুলার প্রতি খুব একটা আকর্ষণ ছিল না, বা আমার ফ্যামিলির কেউ কখনোই কোনো খেলাধুলার সাথে জড়িত ছিল না বা খেলোয়াড় ছিল না। কিন্তু আমার শুটিং খুব পছন্দ ছিল। আমি যখন নাকি কোনো মুভি দেখতাম তখন এই পুরো মুভির মাঝে আমার অ্যাকশন পার্টটা বেশি ভালো লাগতো, আর অ্যাকশন পার্টের মাঝে শুটিংয়ের পার্টটা বেশি ভালো লাগতো। তো সেই একটা ভালো লাগা, আগ্রহ থেকে শুটিং ক্লাব সম্পর্কে খোঁজ নেওয়া, জানা, এবং এই শুটিং আমি কোথায় করতে পারবো, কোথায় দেখতে পারবো, সেই সূত্র ধরেই আসলে এই শুটিংয়ে জগতে পা রাখা। তো আমি যেহেতু নারায়ণগঞ্জের মেয়ে, তো নারায়ণগঞ্জ কলেজে আমি পড়তাম, তখন নারায়ণগঞ্জের চাষারাতে আমার রেগুলার যাতায়াত হতো কলেজের সূত্রে। তো নারায়ণগঞ্জে এই চাষারাতেই মেইন পয়েন্টে নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব আছেন অবস্থিত। তো আমি একদিন আগ্রহবশত সেখানে যাই যে আসলে শুটিং জিনিসটা কী, কীভাবে খেলে, এর ইকুইপমেন্টসগুলো কেমন, আর এই খেলার একটা ফিউচার আছে কি না, এই সব বিস্তারিত জানতে যাই। দেন জেনে আমার কাছে খুব ভালো লাগে, এক্সাইটিং মনে হয় যে আচ্ছা দেখা যায় করতে পারি হয়তো বা আমি। তো সেই আগ্রহ নিয়ে ভর্তি হয়ে যাই এবং আস্তে আস্তে পথ চলে এত দূর চলে আসি। আর শুটিংয়ে আসলে আমি নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে বেশি দিন ছিলাম না। আমি নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব ছেড়ে যখন নাকি বাংলাদেশ নৌবাহিনীতে আসি, বাংলাদেশ নৌবাহিনীতে আসার পরে আসলে আমি শুটিংয়ের জগৎটা সম্পর্কে পুরোপুরি জানতে পেরেছি, শুটিংয়ের জগৎটা ঠিকমতো দেখতে পেরেছি। কারণ বাংলাদেশ নৌবাহিনী আমাকে আর্মস, অ্যামুনিশনস, দেন জ্যাকেট, আদার্স যত ফ্যাসিলিটিস আছে তারা সেটা আমাকে দিয়েছে। তারা আমাকে দেশের বাইরে অনেক গেম করিয়েছে। তো বাংলাদেশ শুটিং আসলে আমি শুটিংয়ে যতটুকু করেছি, আমি মনে করি বাংলাদেশ নেভির কল্যাণে আজকে আমি এই জায়গায় এসেছি, আসতে পেরেছি। এটার সম্পূর্ণ ক্রেডিট আমি বাংলাদেশ নৌবাহিনীকে দিই এবং বিএসএসএফকেও দিই। জাতীয় পর্যায়ে আপনি তো অনেক সাফল্য পেয়েছেন, আপনার মুখ থেকে শুনতে চাই জাতীয় পর্যায়ে আসলে কী কী সাফল্য আপনার কেরিয়ার জুড়ে রয়েছে এবং সমৃদ্ধ করেছে কেরিয়ারটাকে? আমি যদি শুরু থেকে বলতে চাই, প্রথমে আমি যেই গেমে মেডেল পেয়েছিলাম সেটা ছিল আন্তঃক্লাব, 23তম আন্তঃক্লাব 2018-তে আমি খেলেছি সেটা। তো ওই গেমটা যখন আমি খেলি তখন আমরা ডিজিটাল মনিটরে খেলিনি, আমরা অ্যানালগ মনিটরে খেলেছিলাম এবং সেটা আমরা টার্গেটে খেলেছিলাম। তো সেখানে আমার স্কোর ছিল 580। সেটা বাংলাদেশের এখন অবধি হাইস্ট স্কোর হিসেবেই ধরা হয়। 580 এখন অ্যানালগে কোনো জুনিয়র ইভেন্টে বা আন্তঃক্লাবে কখনো কেউ করেনি, তো সেই রেকর্ডটা আছে। সেখানে গোল্ড পাওয়ার পরে আমি ন্যাশনাল ক্যাম্পের জন্য সিলেক্ট হই। তারপরে সেখানে ট্রেনিং নিয়ে আরও অন্যান্য গেমের জন্য নিজেকে প্রস্তুত করি। ইয়ারগান চ্যাম্পিয়নশিপ খেলেছি, সেখানে রেজাল্ট ছিল, এবং তারপরে একটা ন্যাশনাল খেলেছি। তো ন্যাশনালের যে স্কোরটা ছিল 630.1, সেটাও এখন অবধি ন্যাশনালের হাইস্ট। এই রেকর্ডটাও এখন অবধি ন্যাশনালে কেউ ব্রেক করেনি। সেই ন্যাশনালে আমার একটা গোল্ড এবং একটা ব্রোঞ্জ ছিল। আর এই তো সদ্যমাত্র কিছুদিন আগে আরেকটা গেম শেষ করলাম, ইয়ারগান চ্যাম্পিয়নশিপ, সেখানেও আমার একটা গোল্ড এবং একটা সিলভার আছে। সেখানেও স্কোরটা বেশ ভালো ছিল। ন্যাশনাল যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে ন্যাশনালগুলো খুব কম হয়, সেহেতু আমার খেলাধুলা বাংলাদেশে খুব আসলে ন্যাশনাল কম খেলা হয়েছে, ন্যাশনালের তুলনায় ইন্টারন্যাশনালটা বেশি খেলা হয়েছে। ইন্দোনেশিয়া জাকাতে কি আপনি ভেবেছিলেন যে এই ধরনের রেকর্ড হবে কিংবা এইরকম অবস্থানে আপনি যেতে পারেন, এবং এই রেকর্ডের কারণে আপনাকে রেকর্ড কন্যা বলা হয়? আপনারা যখন আমাকে রেকর্ড কন্যা বলে ডাকেন সেটা আমার কাছে ভীষণ ভালো লাগে। আর তখন আমি নিজেকে আরও মেলে ধরার চেষ্টা করি যে আরও অনেক কিছু করতে হবে, এই মোটিভেশনটা পাই আপনাদের এই কথা থেকে। তবে যখন ইন্দোনেশিয়াতে খেলছিলাম তখন আমি সত্যি বলতে এই স্বপ্ন নিয়েই খেলছিলাম যে আজকে আমাকে ফাইনালে যেতেই হবে। যেমন আমাদের তো আপনারা তো জানেন যে আমাদের কম্পিটিশনটা হয় 60 শটে,
60টা শট করতে হয়। তো যখন নাকি আমার 57টা শট যখন নাকি আমার কমপ্লিট হয়ে গেল, দেন আমার ভিতরে এত একটা নার্ভাসনেস কাজ করছিল, কারণ 57 শটে একটা ভালো স্কোর উঠে গেছে, দেন আর বাকি 2টা শট বাকি। তো আমি চিন্তা করছি যে এখন যদি 2 শট আমার খারাপ হয়ে যায় তাহলে আমি অনেক র্যাঙ্ক পিছনে পড়ে যাব, আর যদি 2টা শট ভালো হয়ে যায় তাহলে আমি ফাইনালে চলে যাব। আমার মাথায় একটা ক্যালকুলেশন ঘুরছিল, তখন ক্যালকুলেশনের কারণে আমার হার্টবিট অনেক বেশি বেড়ে যায়, নার্ভাসনেস বেড়ে যায়, বডি শেক করছিল। তো তখন আমি নিজেকে একটু ঠান্ডা করলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে মেডিটেশন করলাম। দেন 2 শটের জন্য, যেখানে আমি 1 মিনিটে 2 শট করে ফেলি মোস্ট অফ দি টাইম, 1 মিনিটে আমি 2 শট করতে পারি, অথবা 1.5 মিনিটে 2 শট করি, বেশি হলে 2 মিনিটে 2 শট করি। সেই জায়গায় আমি লাস্ট 2 শট করার জন্য পুরো 12 মিনিট সময় নিয়েছিলাম। 12 মিনিট সময় ধরে 2টো শট করেছি, এবং আমার লক্ষ্য ছিল যে আজকে আমি বাংলাদেশকে ফাইনালে নিবই, এটাই ছিল আমার লক্ষ্য। শেষের 2টো শট ভালো মতো করলাম, এবং এই শেষের 2টো শট ভালো হতেই আমি ফাইনালে চলে গেলাম। তো ফাইনালে যখন গিয়েছি তখন আমার পজিশন র্যাঙ্কিং ছিল 6th। আর যখন ফাইনালে গেলাম সেখানের খেলার ধরনটা কিন্তু একটু আলাদা, পার শটে এলিমিনেশন হয়। তো যেহেতু এটা বাংলাদেশের জন্য ফার্স্ট ফাইনাল ছিল, তো আমার ফাইনাল সম্পর্কে এক্সপিরিয়েন্স তেমন ছিল না, তো আমি অনেক বেশি নার্ভাস হয়ে গিয়েছিলাম যে পুরো বাংলাদেশ এখন আমার কাছ থেকে একটা মেডেল এক্সপেক্ট করছে, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, তো অনেক প্রেশার চলে আসছে। দেন আমি যে আশা করে ফাইনালে গিয়েছিলাম আসলে সেই আশাটা আমার পূরণ হয়নি, আমি অষ্টম হয়ে সেখান থেকে ব্যাক করি। তবে ফাইনাল শেষ করে আমি অসম্ভব কেঁদেছিলাম। তো আমার কোচ এসে বলতেছে আমি অনেক হ্যাপি, আমি অনেক বেশি হ্যাপি, তুমি 628 মেরে ফাইনালে এসেছো এর জন্য হ্যাপি না, কিন্তু আমি অনেক হ্যাপি যে তুমি হেরে গিয়ে অনেক কাঁদছো, তার মানে তুমি জিতার জন্য অনেক ট্রাই করেছিলে। আন্তর্জাতিক অঙ্গনে শুটিং নিয়ে সবেমাত্র আপনার যাত্রা শুরু হলো, শুটিং নিয়ে কি কি স্বপ্ন দেখেন ভবিষ্যৎ নিয়ে? ভবিষ্যতের শুটিং নিয়ে একটা সময়ে সত্যি বলতে শুধু অলিম্পিকটাকেই নিজের মুখ্য উদ্দেশ্য ভাবতাম, যে আমার জীবনের একটাই উদ্দেশ্য, সেটা হলো অলিম্পিকে আমাকে গোল্ড মেডেল মারতে হবে, সিলভার বা ব্রোঞ্জ হলেও হবে না, অলিম্পিকে গোল্ডই পেতে হবে, এই স্বপ্নটা নিয়ে আগাচ্ছিলাম। কিন্তু পারিপার্শ্বিক অনেক বিষয় থেকে বুঝতে পারলাম যে আসলে শুধু অলিম্পিকটাই মেন না, যতগুলো গেম ইন্টারন্যাশনালি আমি খেলবো প্রতিটা গেম আমার কাছে ইম্পর্টেন্ট হওয়া উচিত, সেটা হোক সাফ, হোক খুবই ছোট একটা ওয়ার্ল্ড কাপ বা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, বা কোনো ফ্রেন্ডলি গেম 2-3টা কান্ট্রির মধ্যে, সেটা যে গেমই হোক, যেখানেই বাংলাদেশ অন্য কোনো কান্ট্রির সাথে পার্টিসিপেট করবে, আমার উদ্দেশ্য হওয়া উচিত ওই গেমটাকেই অলিম্পিকের মতো মূল্যায়ন করা এবং সেই গেমে বাংলাদেশের জন্য রেজাল্ট অ্যাচিভ করা। তারপর যেহেতু অলিম্পিক হলো সর্বোচ্চ সম্মানের স্থান খেলাধুলার ক্ষেত্রে, তো দুর্ভাগ্যবশত 2024 অলিম্পিকটা আমার টার্গেটে ছিল, কিন্তু আমি মাঝের বেশ কয়েক মাস কিছু সমস্যার সম্মুখীন হয়েছি, যার কারণে অলিম্পিকে আমি যেতে পারছি না। তো আমি থেমে নেই, আমি 2028-এর জন্য আবার নিজেকে প্রস্তুত করব ইনশাল্লাহ। দর্শক, এতক্ষণ আমরা কথা বলছিলাম রেকর্ড কন্যা খ্যাত কামরুন নাহার কলির সাথে। ঈদের বিশেষ স্পোর্টস আনায় সময় হলো বিরতি নেওয়ার, ফিরছি কিছুক্ষণ পরে, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম ঈদের বিশেষ স্পোর্টস আনা। আমরা এতক্ষণ কথা বলছিলাম কামরুন নাহার কলির সাথে, আবারও ফিরছি কামরুন নাহার কলির সাথে। শুটিংয়ে তো নানা প্রতিবন্ধকতা রয়েছে, একজন নারী হিসেবে কি কি প্রতিবন্ধকতা আপনি পেয়েছেন শুটিংয়ে? নারী হিসেবে প্রতিবন্ধকতা অনেক থাকে, তবে মূল প্রতিবন্ধকতাটা সেটা হলো আর্থিক একটা প্রতিবন্ধকতা থাকে, কারণ একটা মেয়ের পেছনে 10 লক্ষ টাকা কখনোই কোনো ফ্যামিলি খেলাধুলার জন্য প্রথম স্টেজেই তারা দিতে রাজি হয় না। যদিও আমার ফ্যামিলি ডিফারেন্ট, আমার ফ্যামিলি আমাকে শুরু থেকে অনেক বেশি সাপোর্ট করেছে, তাই আমি এই দিক থেকে তেমন কোনো প্রতিবন্ধকতা পাইনি। আরও অন্যান্য কিছু দিক ছিল, যেখানে যেমন ক্লাব পরিবর্তন সম্পর্কিত জটিলতা, সেখানে আরও কিছু ব্যাপার আছে যে প্রতিবন্ধকতার শিকার আমাকে হতে হয়েছে, কিন্তু সেগুলো আসলে এখন বলার মতো না, তা না বলাটাই উত্তম। তবে নারী হিসেবে আমি মনে করি সব ক্ষেত্রেই কিছু প্রতিবন্ধকতা নারীদেরকে ফেস করতেই হয়। এটা শুধু খেলাধুলা না, খেলাধুলা হোক, কোনো অফিস জব হোক বা কর্পোরেট জব হোক, যেটাই হোক, সব জায়গায় নারীদেরকে একটু হলেও হেনস্থ হতে হয়, প্রতিবন্ধকতার শিকার হতে হয়। আপনাদের দেখে অনেকেই আসলে শুটিংয়ে আসার জন্য আগ্রহ প্রকাশ করেছেন এবং অনেকেই ইচ্ছা পোষণ করেন যে শুটিংয়ে আসলে অনেক ভালো কিছু হবে, তাদের জন্য আপনাদের কি বার্তা থাকবে?
আমি তাদেরকে বলবো ওয়েলকাম, আসতে পারে, কারণ যত বেশি মানুষ আসবে এই গেমটা তত বেশি মানুষের মাঝে ছড়াবে, পপুলার হবে এবং বাংলাদেশের মানুষ আরও বেশি জানতে পারবে। ইন্ডিয়া যেমন একসময় কিন্তু শুটিংটা তেমন পরিচিত ছিল না, ইন্ডিয়ার শুটাররা একসময় বাংলাদেশি শুটারদের থেকে খারাপ স্কোর করতো, কিন্তু এখন এমন কোনো গেম আপনি পাবেন না যেখানে ইন্ডিয়ার মিনিমাম 2টা বা 3টা গোল্ড মেডেল নেই শুটিং ইভেন্টগুলোতে। এবং তাদের ন্যাশনালে প্রায় 10 থেকে 20,000 অ্যাথলেট পার্টিসিপেট করে ন্যাশনালে। তো তাদের এই পরিধিটা কী করে বেড়েছে, একজনকে দেখে তারা ইন্সপায়ার হয়েছে, যেমন অভিনব বিন্দ্রা যখন নাকি অলিম্পিকে গোল্ড মেডেল মারলো, তারপরে ইন্ডিয়াতে শুটিংটা অনেক বেশি ছড়িয়ে গিয়েছে এবং মানুষ শুটিং সম্পর্কে আগ্রহ পেয়েছে। যখন নাকি একে একে শুটিংয়ে পার্টিসিপেন্টস বাড়তে থাকলো, তখন সরকার থেকে তারা অনেক স্পন্সরশিপ পেতে থাকে এবং তাদের শুটিংটা অনেক উন্নয়ন হয়। তো আমি মনে করি যারা আগ্রহ পাচ্ছে শুটিংয়ের জন্য, তারা যদি শুটিংয়ে আসে তাহলে এটা আমাদের শুটিংয়ের জন্য উন্নয়ন, কারণ এতে আমাদের মানুষ বাড়বে এবং খেলাধুলার পরিধি অনেক বেশি বেড়ে যাবে। এতে সরকার আশা করি তখন আমাদেরকে অনেক ভালো স্পন্সরশিপ দেবে এবং আমরা নিজেদেরকে আরও বেশি প্রশিক্ষণ দিয়ে তৈরি করতে পারবো, আমরা এগিয়ে যেতে পারবো, তখন রেজাল্ট পাওয়াটা ইজি হবে। তো আমি মনে করি যারা আগ্রহ পোষণ করে যে শুটিংয়ে আসবে, তারা যদি আসে এটা দেশের জন্য ভালো, আমাদের জন্য ভালো, সর্বোপরি শুটিংয়ের জন্য অনেক ভালো। শুটিং নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যতে আসলে নিজেকে কোথায় দেখতে চান? আমি নিজেকে ভবিষ্যতে দেখতে চাই অলিম্পিকে একজন মেডালিস্ট হিসেবে নিজেকে দেখতে চাই, এটাই আমার সর্বোচ্চ লক্ষ্য। তবে যেমনটা আমি বলেছিলাম যে বাংলাদেশ যতবারই ইন্টারন্যাশনালে কোনো গেমে পার্টিসিপেট করবে, সেখানে আমি বাংলাদেশকে সর্বোচ্চ অর্জনটা দিতে চাই, এটাও আমার একটা লক্ষ্য। আলটিমেটলি বলা যায় যে বাংলাদেশকে সর্বোচ্চ স্থানে সবসময় দেখাটাই আমার লক্ষ্য এবং বাংলাদেশের হয়ে নিজেকে প্রতিনিধিত্ব করতে চাই। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, দর্শকদের জন্য যদি আপনি কিছু বলতেন। প্রথমত ধন্যবাদ আপনাকে এবং নিউজ 24 সকলকে ধন্যবাদ এবং সকলকে জানাচ্ছি ঈদ মোবারক। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। ঈদের বিশেষ স্পোর্টস অ্যারেনা থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈদ মোবারক।